Welcome to Party Street. আজকে আমরা আলোচনা করতে চলেছি ইউরোপে বিজ্ঞান একাডেমি এবং বিজ্ঞান সোসাইটিগুলো নিয়ে। ইউরোপের আলোচনায় বিজ্ঞান বিপ্লব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে সেই সময়ে বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার অগ্রগতি যেমন ঘটেছিল, তার পাশাপাশি সামাজিক ক্ষেত্রেও বেশ কতগুলো পরিবর্তন ঘটেছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন আমাদের মনে জাগে, সেটা হচ্ছে যে বিজ্ঞান বিপ্লব যেটা আমরা বলি, বিজ্ঞান বিপ্লব বলতে আমরা যেটা বুঝি, সেটা কি কেবলমাত্র কতগুলো আবিষ্কারের ইতিহাস নাকি অন্য কিছু? অর্থাৎ শুধুমাত্র সেই সময় কতগুলো নতুন আবিষ্কার হয়েছিল বলেই কি এটাকে আমরা বিপ্লব বলবো, নাকি সমগ্র সামাজিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন দেখা দিয়েছিল, তাই আমরা এটাকে বিজ্ঞান বিপ্লব বলবো? এবং শুধু তাই নয়, ঐতিহাসিকরা বারবার বলতে চেয়েছেন যে আবিষ্কার কোনো নতুন ঘটনা নয়, মানব সভ্যতার ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ আবিষ্কার এর আগে হয়ে গেছে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেই সময়কার সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষিত এবং একটা বিজ্ঞান মনস্কতার প্রসার, যেখানে প্রচলিত ধর্মীয় জগৎ, ধর্মীয় অন্ধবিশ্বাসের বাইরে বেরিয়ে এসে কোথাও যেন বিজ্ঞান চর্চা ধর্ম থেকে বিযুক্ত হলো এবং এক নতুন ধারায় প্রবাহিত হলো। এটাই বিজ্ঞান বিপ্লবের মূল দিক। কিন্তু এই যে পরিবর্তন ইউরোপের সাংস্কৃতিক পরিমণ্ডলে ঘটছে, বিজ্ঞান চর্চার পরিমণ্ডলে ঘটছে, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ক্ষেত্রে সায়েন্টিফিক বা বিজ্ঞান একাডেমি এবং বিজ্ঞান সোসাইটিগুলো কি ধরনের ভূমিকা পালন করেছিল? সমগ্র আলোচনাটা কিন্তু শুধুমাত্র কতকগুলো একাডেমির প্রতিষ্ঠার ইতিহাস নয়। তোমরা যারা ছাত্রছাত্রীরা এই প্রশ্নের উত্তর লিখবে, এটা মাথায় রেখো যে এই আলোচনা শুধুমাত্র কতকগুলো বিজ্ঞান একাডেমি বা বিজ্ঞান সোসাইটির প্রতিষ্ঠার ইতিহাস নয়। এখানে কিন্তু সেই সময়কার সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষিতটাকে ধরতে হবে, যেভাবে ধীরে ধীরে একটা সমাজের মধ্যে বিজ্ঞান মনস্কতা তৈরি হচ্ছে, যেটাকে ঐতিহাসিকরা বলছেন একটা সায়েন্টিফিক মাইন্ড, সেই পরিবর্তনটাকে ধরতে হবে। সেটাই কিন্তু বিজ্ঞান বিপ্লবের মূল কথা, এবং সোসাইটি বা একাডেমিগুলো সেই বিজ্ঞান মনস্কতা তৈরিতেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সেই জায়গাটা অর্থাৎ প্রেক্ষিতটাকে আমরা মাথায় রাখব। সুতরাং শুরু করার আগে যে কথাটা বলতে চাইব সেটা হচ্ছে যে সমগ্র আলোচনাটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একদিকে রয়েছে, প্রথম অংশে রয়েছে একটা প্রেক্ষিত, যেখানে কিভাবে একটা সামাজিক পরিবর্তন, সাংস্কৃতিক পরিবর্তন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আসছে। আর শেষ অংশে রয়েছে কতকগুলো একাডেমি নিয়ে আলোচনা, যেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যে ভূমিকাটা আমরা দেখব চার্চের নিয়ন্ত্রণের বাইরে, কখনো কখনো রাজশক্তির নিয়ন্ত্রণের বাইরে একটা বিকল্প, অল্টারনেটিভ একটা বলা যেতে পারে ইনস্টিটিউশনাল বেস বা প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করছে, এবং সেই ভিত্তিটার ওপর দাঁড়িয়ে রয়েছে আধুনিক বিজ্ঞান চর্চা, যে বিজ্ঞান চর্চা সম্পূর্ণ স্বাধীন, যে বিজ্ঞান চর্চা ধর্ম থেকে বিযুক্ত। আমি যে সংক্ষিপ্ত আকারে যেটা বললাম, আমাদের পরবর্তী আলোচনাতে আমরা ধীরে ধীরে পুরো ব্যাপারটাকে পরিষ্কার করব। সুতরাং আমরা শুরু করি। সুতরাং আজকে আমাদের আলোচ্য বিষয় ইউরোপে বিজ্ঞান সোসাইটি এবং একাডেমিগুলো কিভাবে গড়ে উঠছে সেগুলো আমরা দেখব। ইউরোপে আধুনিক যুগের একেবারে প্রথম লগ্নে ধর্মীয় বিশ্বাস সম্পর্কে অনেক সময়ই মানবতাবাদী পণ্ডিতদের মধ্যে নানা সংশয় দেখা দিয়েছিল এবং নানা প্রশ্ন দেখা দিয়েছিল।
অনেকেই আধুনিক বিজ্ঞানের উৎস সন্ধান করতে গিয়ে তৎকালীন চীন বা আরব দেশে তাকাচ্ছেন, কিন্তু মনে রাখতে হবে যে রেনেসাঁর সময় থেকেই সপ্তদশ শতাব্দী পর্যন্ত যে জ্ঞান চর্চা শুরু হয়েছিল, অর্থাৎ এই যে স্প্যানটা রেনেসাঁ থেকে 17th সেঞ্চুরি, এই যে স্প্যান, সেই স্প্যানের যে জ্ঞান চর্চা সেটাই কিন্তু পরবর্তীকালে সার্বজনীনতা পেল, সারা বিশ্ব ছড়িয়ে পড়ল। সেই কারণে জোসেফ নিডহাম এটাকেই বলছেন একটা বিশ্বজনীন বিজ্ঞান বা ইকুমেনিক্যাল সায়েন্স, যা সমগ্র বিশ্বে বিজ্ঞান চর্চার প্রেরণা যোগাল। তাহলে কি প্রশ্ন হলো যে বিজ্ঞানের যে উৎস সেটা কি প্রাচ্য দেশে নয়, ইউরোপের এই বিজ্ঞান কি সারা পৃথিবীকে প্রভাবিত করল? অর্থাৎ এই যে জোসেফ নিডহামের ইকুমেনিক্যাল সায়েন্সের ধারণা, যা কিনা সমগ্র বিশ্বকে বিজ্ঞান চর্চার প্রেরণা জোগাচ্ছে, এই বিজ্ঞান চর্চা তাহলে কি চীনের যে বিজ্ঞান চর্চা বা আরব বণিকদের মারফত সেখানে যে জ্ঞান চর্চা পৌঁছচ্ছে, পাশ্চাত্য দেশে আরব বণিকদের হাত ধরে প্রাচ্যের জ্ঞান পৌঁছচ্ছে, সেই বিজ্ঞান তাহলে কি, তা কি আলাদা? সেটাকে খুব ভালো করে বুঝতে হবে। সাম্রাজ্যবাদী জ্ঞান চর্চায় ইউরোপীয় বিজ্ঞান ছিল প্রাচ্য দেশগুলির তুলনায় পাশ্চাত্যের অগ্রগতির সূচক বা অগ্রবর্তী অবস্থানের সূচক। এই বিষয়টাকে আমরা একটু বুঝে নিই। তার কারণ হচ্ছে যে সাম্রাজ্যবাদ যখন প্রাচ্যকে গ্রাস করতে শুরু করেছিল বা অন্যান্য জায়গাকেও গ্রাস করতে শুরু করেছিল, সবসময় তাদের মনে একটা চিন্তা কাজ করত যে কিভাবে সাম্রাজ্যবাদকে জাস্টিফাই করা যায়, তার বৈধতাকে প্রতিষ্ঠা করা যায়। সুতরাং তারা যদি এটা প্রমাণ করতে পারে যে জাতি হিসাবে তারা শ্রেষ্ঠতর এবং সেই কারণেই শ্রেষ্ঠ জাতি হিসাবে তুলনায় অনুন্নত একটি জাতির উপর তারা কর্তৃত্ব করছে, তাহলে তাদের সাম্রাজ্যবাদী প্রসারটা অনেক বেশি বৈধতা পাবে, প্রশ্নের সম্মুখীন হবে না এবং যৌক্তিকতা লাভ করবে। সেই জন্য সবসময় তারা চেষ্টা করত যে কোনো বিষয়কে প্রাচ্যের তুলনায় পাশ্চাত্যের অগ্রগতির সূচক হিসাবে দেখাতে, এবং এখানেও কিন্তু ইউরোপীয় বিজ্ঞানকে সেই একই কারণে প্রাচ্য দেশগুলির তুলনায় অগ্রগতির সূচক বা অগ্রবর্তী অবস্থানের সূচক হিসাবে দেখানো হচ্ছে। সেই কারণে আমরা প্রখ্যাত পণ্ডিত ম্যাক্স ওয়েবারকে দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু বিংশ শতাব্দীর গোড়ায় এই সাম্রাজ্যবাদী যে ধারণা, যে ব্যাখ্যা, সেখান থেকে বেরিয়ে আসতে পারছেন না। তিনি বলছেন যে কোনো সমাজে বিজ্ঞান চর্চা স্বীকৃতি পায় একটি বিশেষ সাংস্কৃতিক বাতাবরণে। তার মানে ইউরোপে যে বিজ্ঞান চর্চা ষোড়শ সপ্তদশ শতাব্দীতে স্বীকৃত হয়েছিল, সেখানে একটা সুনির্দিষ্ট সাংস্কৃতিক বাতাবরণ ছিল এবং সেই সাংস্কৃতিক বাতাবরণে বৈজ্ঞানিকের একটা সামাজিক স্বীকৃতি ছিল এবং বিজ্ঞান চর্চাকে মানুষ স্বতঃপ্রণোদিতভাবে মূল্য দিচ্ছে। এখানে হয়তো এই বিংশ শতাব্দীর গোড়ায় দাঁড়িয়েও ম্যাক্স ওয়েবারের মনের মধ্যে একটা সাম্রাজ্যবাদী ঔদ্ধত্য কাজ করছে, একটা বিশেষ প্রভাব কাজ করছে, কিন্তু এটা অস্বীকার করার উপায় নেই যে সামাজিকভাবে বিজ্ঞানীকে যদি স্বীকার করে না নেওয়া হয় তাহলে কিন্তু বিজ্ঞান চর্চা এগোতে পারে না। সমাজ যদি বিজ্ঞানীর বিরোধিতা করে তাহলে বিজ্ঞান চর্চা দ্রুততর হতে পারে না। সুতরাং তার এই বক্তব্যের মধ্যে ইউরোপীয় আত্মগরিমা প্রচ্ছন্ন থাকলেও ষোড়শ শতাব্দীর যে আধুনিক বিজ্ঞান চর্চার সামাজিক প্রেক্ষিত, সেটাকে বুঝতে গেলে ম্যাক্স ওয়েবারের বক্তব্যকে আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদেরকে খেয়াল রাখতে হবে যে একটা নির্দিষ্ট সামাজিক প্রেক্ষিতে, একটা নির্দিষ্ট সামাজিক স্বীকৃতির মধ্যে, একটা নির্দিষ্ট সামাজিক বাতাবরণে বিজ্ঞান চর্চার প্রসার ঘটে। ইউরোপ সেদিকে এগিয়েছিল। সুতরাং আধুনিক বিজ্ঞান চর্চার প্রাতিষ্ঠানিক ভিত্তি নির্মাণের ক্ষেত্রে এই একাডেমি বা সোসাইটিগুলোর অবদান যখন আমরা আলোচনা করতে বসেছি, সেই আলোচনায় এই সামাজিক প্রেক্ষিতটাকে আমরা একটু দেখবার চেষ্টা করব। কি ঘটেছিল? এডওয়ার্ড গ্র্যান্ট
তিনি একটা বই লিখছেন। সেই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই, দ্য ফাউন্ডেশনস অফ মডার্ন সায়েন্স ইন দ্য মিডল এজেস। এডওয়ার্ড গ্রান্টের এই যে বইটা, যেটা আমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছি, সেখানে গ্রান্ট বলছেন যে সাধারণভাবে পাশ্চাত্যে আধুনিক বিজ্ঞান চর্চার ভিত্তি রচনা করেছিল মধ্যযুগের বিশ্ববিদ্যালয়। তার মানে বিজ্ঞান বিপ্লব যেটাকে আমরা বলছি, সেই বিজ্ঞান বিপ্লবের আগে মধ্যযুগে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল তার আলোচনাকেও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু খেয়াল রাখতে হবে যে সেই বিশ্ববিদ্যালয় ধর্মীয় অনুদানে চলত এবং পরিচালিত হতো চার্চ সংগঠনের দ্বারা। সুতরাং কোথাও একটা এই বিশ্ববিদ্যালয় ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে রয়েছে এবং আপাতভাবে মনে হতে পারে যে ইসলামী যে মাদ্রাসা শিক্ষা, তার মতো এটা অনেকটাই ধর্মীয় বাতাবরণের মধ্যে নিয়ন্ত্রিত হচ্ছে। কিন্তু সেখানে কতগুলো পার্থক্য রয়েছে। কি কি পার্থক্য রয়েছে সেগুলো আমরা দেখে নিই। ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলি ছিল স্বশাসিত সংস্থা এবং তাই তারা নিজেদের নিয়মকানুন নিজেরাই তৈরি করত। শুধু তাই নয়, এই বিশ্ববিদ্যালয়গুলোর বিপুল সম্পত্তি থাকতো। সুতরাং সেখান থেকেই বোঝা যাচ্ছে যে তারা অর্থের জন্য নির্ভরশীল নয় চার্চের উপরে সরাসরি বা রাষ্ট্রের উপরে। কিন্তু তার মানে এই নয় যে সেগুলোর উপর কোনো ধর্মীয় প্রভাব পড়তো না। অর্থাৎ এই যে স্বশাসন, এই যে প্রচুর সম্পত্তির ফলে তাদের আর্থিক সমৃদ্ধি, তার মানে এটা মনে করার কোনো কারণ নেই যে ধর্মীয় প্রভাব থেকে এই বিশ্ববিদ্যালয়গুলো সম্পূর্ণভাবে মুক্ত ছিল। আসলে ধর্ম মধ্যযুগের জ্ঞান চর্চার একটা বড় প্রেক্ষিত অধিকার করেছিল, বড় জায়গা অধিকার করেছিল এবং সেটাই ছিল একটা খুব সব থেকে বড় চ্যালেঞ্জ। যেখান থেকে বেরিয়ে আসা, বিজ্ঞানকে মুক্ত করা, সেটাই ছিল সব থেকে বড় চ্যালেঞ্জ। তবু এগুলির যে প্রাতিষ্ঠানিক কাঠামো, অর্থাৎ ধর্মের বাতাবরণে থেকেও বিশ্ববিদ্যালয়ের যে প্রাতিষ্ঠানিক কাঠামো, সেখানে আইনশাস্ত্র, নীতিশাস্ত্র বা মরাল ফিলোসফি যেটাকে আমরা বলছি, তার সঙ্গে সঙ্গে মেটাফিজিক্স, ন্যাচারাল ফিলোসফি বা প্রাকৃতিক দর্শন, এই সমস্ত কিছু চর্চা সম্ভব হচ্ছে। তার মানে পুরোটাই যে একটা ধর্মনির্ভর শিক্ষা বা ধর্মীয় শিক্ষা, এমনটা মনে করার কোনো কারণ নেই। আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে অ্যাস্ট্রোনমি বা জ্যোতির্বিজ্ঞানের চর্চাও শুরু হচ্ছে এবং একটা স্বতন্ত্র বিষয় হিসাবে স্বীকৃতি পাচ্ছে। এর গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে এই যে ধর্মশাস্ত্রগুলোতে গ্রহ নক্ষত্র সম্পর্কে যে ধারণা পোষণ করা হতো, কোথাও একটা সেখান থেকে বেরিয়ে এসে বিজ্ঞানের একটা শাখা হিসেবে জ্যোতির্বিজ্ঞানের এই যে প্রতিষ্ঠা, সেটা কিন্তু পুরাতন ভাবনার যে খোলস, সেখান থেকে বেরিয়ে আসার একটা একেবারে প্রাথমিক ধাপ এটা বলা যেতে পারে। এটা মনে করার কোনো কারণ নেই যে সম্পূর্ণ মুক্ত হয়ে গেল, জ্যোতির্বিজ্ঞান ধর্মের প্রভাব থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল, কিন্তু একটা সূত্রপাত ঘটছে। এই ধরনের বিজ্ঞান চর্চার ফলে যে ধরনের বই লেখা হচ্ছিল, ঐতিহাসিকেরা তাকেই বলছেন কর্পাস অ্যাস্ট্রোনমিকাস। এই যে কর্পাস অ্যাস্ট্রোনমিকাসের প্রচলন, তার যে চাহিদা, ধীরে ধীরে তার প্রসার, এটা কিন্তু ছিল একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। মহাকাশ, তার সঙ্গে সঙ্গে জ্যোতিষ্ক, এই সমস্ত বিচিত্র তথ্য সংগ্রহ করা হচ্ছিল, এই বিষয়ে আলোচনা হচ্ছিল এবং সেই জ্ঞানভাণ্ডার আধুনিক বিজ্ঞান চর্চার পথকে প্রশস্ত করছিল। এতদিন তো বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আলোচনার চেষ্টাই করা হয়নি। অর্থাৎ এই যে সূত্রপাত, তা প্রথম ইউরোপীয় মননে একটা নতুন দরজা খুলে দিচ্ছে এবং সেটাই ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চতুর্দশ শতাব্দীর আগেই গ্রিক এবং আরবি পুঁথির ওপর ভিত্তি করে বিজ্ঞান চর্চার ক্ষেত্র প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হওয়ার ফলে যে বিষয়গুলো সরাসরি কারিকুলামের মধ্যে এসে যাচ্ছে, তার ফলে এই জাতীয় জ্ঞান চর্চার একটা ধারাবাহিকতা রয়েছে, একটা প্রাতিষ্ঠানিক
শিক্ষার মধ্যেই এটা সম্ভব, তা না হলে পুরো জিনিসটা বিচ্ছিন্ন হয়ে যাবে। সেটাকে একত্রে গ্রথিত করা, একটা সিস্টেম বা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে না। সুতরাং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এই যে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হওয়ার ফলে তাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রাথমিক পর্বে দিল, কিন্তু পুরোটা কি করতে পারল? পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হওয়া মানেই কি সবটা হয়ে যাওয়া? তা কিন্তু নয়, কিন্তু একটা সূত্রপাত। আমি যেটা বারবার ইন্ডিকেট করতে চাইছি, বিশ্ব চরাচরকে কতকগুলি নিয়মের মধ্যে ব্যাখ্যা করার চেষ্টা হচ্ছে। অর্থাৎ সমস্ত কিছুই একটা ডিসিপ্লিনের ঊর্ধ্বে নয়, প্রকৃতিও একটা নির্দিষ্ট নিয়মে চলে এবং এই প্রকৃতি নির্দিষ্ট নিয়মটাই প্রকৃতিকে প্রতিনিয়ত চালনা করছে, যার ফলে এই যে বিজ্ঞান চর্চা, সেই বিজ্ঞান চর্চা থেকে আলাদা করে এই নিয়মগুলো আস্তে আস্তে জন্ম নিচ্ছে। নিয়মের মধ্যে থেকে প্রকৃতিকে ব্যাখ্যা করাটা শুরু হচ্ছে, বা যেভাবে পৃথিবীকে একটি প্রাকৃতিক যন্ত্র হিসাবে কল্পনা করা হচ্ছে, বা এই যন্ত্রের গতি প্রকৃতি নিয়ে আলোচনা হচ্ছে, সেই গতি প্রকৃতিকে যুক্তি দিয়ে, ক্যালকুলেশন দিয়ে বোঝার চেষ্টা করা হচ্ছে, সেটাই কিন্তু আধুনিক বিজ্ঞানের জন্ম দিচ্ছে। অর্থাৎ আধুনিক বিজ্ঞানে এই যে প্রাকৃতিক যে সিস্টেম, সেটাকে খোঁজার চেষ্টা, এটাই কিন্তু একটা খুব বড় দিক। এর ফলে সৃষ্টি হচ্ছে যুক্তি আশ্রিত বিজ্ঞান, এবং সেই একদিকে যুক্তি আশ্রিত বিজ্ঞান এবং আরেক দিকে মানুষের যে চিরাচরিত বিশ্বাস, এই দুটোর একটা ক্ল্যাশ বা সংঘাত তৈরি হচ্ছে। এই সংঘাতটা ক্রমাগত হতে হতে এই যুক্তি আশ্রিত বিজ্ঞান যখন বেরিয়ে আসবে, সেটাই হবে আধুনিক বিজ্ঞানের জয়যাত্রার প্রথম সূত্রপাত। আমরা দেখি এই নতুন বিজ্ঞান চেতনা বিশ্ব চরাচর সম্পর্কে যে প্রশ্নটা সব থেকে বেশি তুল্য, যেটা সব থেকে ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, মোস্ট ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে তাহলে যদি বিশ্ব চরাচর একটা নির্দিষ্ট প্রাকৃতিক নিয়ম অনুসারে চলে, তাহলে সেখানে দেবতার ভূমিকা কি? তাহলে কি তাকে দেবতা পরিচালিত করে না? দেবতার পরিচালনার যে তত্ত্ব, তা যদি চ্যালেঞ্জড হয়ে যায়, অর্থাৎ বিশ্ব চরাচর যদি নিজস্ব নিয়মে চলতে থাকে, তাহলে দৈবের সঙ্গে পৃথিবীর সম্পর্ক কি? এটা একটা বড় প্রশ্ন হিসাবে দেখা দিল। এবং পৃথিবী যদি একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে চলে, সেখানে দৈবের স্থান কোথায়? সপ্তদশ শতাব্দীর বিজ্ঞান সাধনার সব থেকে বড় অবদান হল ধর্মীয় বিশ্বাসের বিপরীতে, এই ধর্মীয় দার্শনিক মতবাদের বিপরীতে বিজ্ঞানকে দাঁড় করানো। বলা যেতে পারে ধর্মীয় দার্শনিক মতবাদ থেকে বিজ্ঞানকে বিচ্ছিন্ন করা, বিজ্ঞানকে মুক্ত করা। এটাই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রেক্ষিত। ফ্রান্সিস বেকন তিনি যখন পর্যবেক্ষণের উপরে গুরুত্ব দিচ্ছেন, এক্সপেরিমেন্টের উপরে গুরুত্ব দিচ্ছেন, দ্যাট মিনস যেটাকে আমরা বাংলায় বলছি পরীক্ষা নিরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন, তার মধ্যে দিয়ে প্রকৃতি সম্পর্কে জ্ঞান অর্জনের চেষ্টা করছেন, তখন এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে ধর্মীয় প্রভাব থেকে তিনিও যেন কোথাও বিজ্ঞানকে মুক্ত করার প্রচ্ছন্ন একটা ইচ্ছা প্রকাশ করছেন। তিনি যেন চেষ্টা করছেন ধর্মীয় প্রভাব থেকে বিজ্ঞানকে মুক্ত করার। তিনি তাহলে দুটো জিনিসের উপর গুরুত্ব দিচ্ছেন, এক্সপেরিমেন্ট আর অবজারভেশন, পর্যবেক্ষণ। যেখানে কোনো বিশ্বাস নয়, আমি যেটা পর্যবেক্ষণ করব, আমি যেটা এক্সপেরিমেন্ট করব, আমি সেটাই সঠিক বলে ধরে নেব। প্রকৃতিকে বোঝার জন্য অ্যারিস্টটলও প্রাকৃতিক কারণের সন্ধান করেছিলেন, খানিকটা পর্যবেক্ষকের দৃষ্টি থেকেই করেছিলেন। কিন্তু এই সময়ে বেকন প্রাকৃতিক জগতের পূর্ব নির্ধারিত অবস্থান থেকে বেরিয়ে পর্যবেক্ষণের উপর গুরুত্ব দিচ্ছেন। অর্থাৎ প্রাকৃতিক জগৎ সম্পর্কে ধর্মীয় জগৎ যা বলেছে, সেখান থেকে বেরিয়ে পর্যবেক্ষণ এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রকৃতিকে বোঝবার চেষ্টা করতে হবে। রেনে দেকার্ত তিনি বেকনকে অনুসরণ করছেন এবং সিদ্ধান্ত নিচ্ছেন যে পর্যবেক্ষণ যদি বিজ্ঞানের মূল কথা হয়, তাহলে সেখানে প্রাকৃতিক জগৎ সম্পর্কে কোনো পূর্ব নির্ধারিত তত্ত্বের স্থান নেই। অর্থাৎ যেন পুরো সায়েন্টিফিক রিসার্চটাকে একটা রিকনস্ট্রাক্ট করা হচ্ছে।
ধর্ম বা পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত যা যা বলেছে সেগুলো সমস্ত বর্জন করে দেকার্ত বলে দিলেন যে পর্যবেক্ষণ বিজ্ঞানের মূল কথা, তাহলে পর্যবেক্ষণ লব্ধ যে জ্ঞান সেটাকেই আমরা গ্রহণ করব, আর কোনো কিছু নয়। তাহলে প্রকৃতিতে ঈশ্বরের স্থান কোথায়, সে প্রশ্ন বারবার এসে পড়ছে। প্রকৃতির সৃষ্টির পিছনে ঐশ্বরিক ভূমিকা কি আদৌ ছিল, তা নিয়ে সংশয় দেখা দিচ্ছে, আর এই সংশয়ের মধ্যে দিয়েই ধর্ম ও বিজ্ঞানের বিযুক্তি ঘটছে এবং বিজ্ঞান সাধনা ক্রমাগত ধর্মীয় বিশ্বাস সম্পর্কে প্রশ্ন তুলছে। শুধু বিযুক্তি নয়, সে বারবার পুরাতন অন্ধবিশ্বাসগুলোকে ভুল প্রমাণ করছে। তাহলে বিজ্ঞান বিপ্লবের সব থেকে বড় জায়গা হচ্ছে এই বিযুক্তিটা, এই সংঘাতটা। সেখানে যেন ওখানে আমাদের যে স্বর্গের ধারণা তা যেন আমাদের ব্যাখ্যায় একেবারে আমাদের কাছে চলে এসছে। মহাকাশ যেন আমাদের অনেক নিকটে, যেখানে আমরা তাকে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে দিয়ে, প্রাকৃতিক নিয়মের মধ্যে দিয়ে, একটা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে আমরা তাকে অনুভব করতে পারি, আমরা তাকে ব্যাখ্যা করতে পারি। জ্ঞান চর্চার ক্ষেত্রে এই আধুনিক যে প্রবণতা, তার সমাজতাত্ত্বিক একটা ব্যাখ্যাও কিন্তু আমরা দিতে পারি। অল্প কয়েকজন বাদে প্রায় সকল বিজ্ঞান সাধক কিন্তু যাজক শ্রেণীভুক্ত ছিলেন না। রেনেসাঁ যুগে সাধারণ মানুষের মধ্যে যেভাবে বিজ্ঞান চর্চার প্রসার ঘটছে, বা আমরা মুদ্রণ বিপ্লব নিয়ে আলোচনা করেছি, আমাদের চ্যানেলেই মুদ্রণ বিপ্লব নিয়ে ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো। সেখানে মুদ্রণের প্রসার যেভাবে বিদ্যাচর্চার প্রসারে সহায়তা করছে, কিভাবে করছে না, প্রচুর বই ছাপা হচ্ছে, সেই বই সাধারণ মানুষও পড়ছে, তাদের আয়ত্তের মধ্যে, নাগালের মধ্যে চলে আসছে। তার ফলে বিদ্যাচর্চার ক্ষেত্রে এতদিন ধরে যাজক শ্রেণীর যে একটা প্রাধান্য, একাধিপত্য, সেটা কিন্তু কমতে শুরু করছে। নতুন যুগের বিজ্ঞান সাধকদের অন্য আরেকটা কারণে সুবিধা হচ্ছে। কি সেই সুবিধা না, পঞ্চদশ শতাব্দী থেকে বিজ্ঞান চর্চাকে সংগঠিত করার জন্য নানা ধরনের প্রতিষ্ঠানের উদ্ভব ঘটছে। ঠিক এই জায়গাটাতে এই যে নতুন প্রতিষ্ঠান, যারা এই নতুন ধরনের বিজ্ঞান চর্চাকে প্রমোট করবে, সাপোর্ট করবে, প্রোটেক্ট করবে, এই সংস্থাগুলোই বিজ্ঞান বিপ্লবকে এগিয়ে নিয়ে যাবে। সেগুলোই হচ্ছে বিজ্ঞান সোসাইটি বা একাডেমি। আধুনিক যুগের গোড়ায় বিজ্ঞান চর্চার যে প্রসার ঘটেছিল, তার অনেকটাই বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির বাইরে, অর্থাৎ প্রাথমিক পর্বে বিশ্ববিদ্যালয় নতুন সায়েন্স বা নতুন ধরনের ডিসিপ্লিনগুলোকে নিয়ে আসছে। তারপর যখন একটা সচেতনতা তৈরি হচ্ছে, তখন বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির বাইরে একটা বিকল্প প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হচ্ছে। ফ্রান্সিস বেকন অনেক সময় বিশ্ববিদ্যালয়ের কনজারভেটিভ আইডিয়াস বা রক্ষণশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার বক্তব্য অনেক সময় সেই সময়কার বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিচয় দেয়। অর্থাৎ অনেক কিছুই যেন বিশ্ববিদ্যালয় চৌহদ্দির মধ্যে হওয়া সম্ভব নয়। কিরকম আমরা দেখি, ইংল্যান্ডের পিউরিটানরাও বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের পশ্চাৎমুখীনতা নিয়ে বারবার প্রশ্ন তুলছেন। যে সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিক্ষিপ্তভাবে বিজ্ঞান চর্চার প্রচলন হয়েছিল, সেখানে তার সমসাময়িক ছাত্রদের মধ্যে যথেষ্ট সাড়া জাগিয়েছিল। তার মানে ছাত্ররা ধীরে ধীরে বিজ্ঞান সম্পর্কে পড়তে আগ্রহী হচ্ছে। টমাস হবস তার লেভিয়াথান গ্রন্থে অনুযোগ করছেন যে ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যারিস্টটল নিয়ে লোকে মগ্ন হয়ে আছে, তার বাইরে আধুনিক বিজ্ঞানের কোনো চর্চা হচ্ছে না। জ্যামিতি বা পদার্থবিজ্ঞান, যার একটা সামাজিক প্রাসঙ্গিকতা আছে, প্রয়োজনীয়তা আছে, বিশ্ববিদ্যালয় সেই সবের চর্চায় উৎসাহ দিচ্ছে না, যদিও ছাত্রদের মধ্যে এই ধরনের বিষয় পড়ার আগ্রহ স্পষ্ট বলে হবস উল্লেখ করছেন। তার মানে একটা কনটেক্সট তৈরি হচ্ছে, একটা চাহিদা তৈরি হচ্ছে, একটা সামাজিক চাহিদা, যেখানে ছাত্ররা এই ধরনের বিষয় পড়তে চাইছে।
অন্যদিকে হল্যান্ডের চিত্র একটু অন্যরকম। সেখানে কি হচ্ছে, ষোড়শ সপ্তদশ শতাব্দীতে সেখানে যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হচ্ছে সেখানে অনেক বেশি করে কিন্তু বিজ্ঞান চর্চা করতে দেখা যাচ্ছে। আসলে হল্যান্ড কিংবা ইউরোপের অন্যত্র বিজ্ঞান চর্চার একটা ভিন্ন বা বিকল্প প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে উঠছে এবং সেক্ষেত্রে অনেক সময়ই প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ইটস ভেরি ইন্টারেস্টিং। অর্থাৎ এখন যেটা আমাদের আধুনিক কালে আমরা নতুন করে আবার ইন্ট্রোডিউস করতে যাচ্ছি যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, CSR, অর্থাৎ যে সমস্ত বড় বড় বিজনেস হাউসগুলো রয়েছে বা ইন্ডাস্ট্রিগুলো রয়েছে তারা যে একটা বিপুল অর্থ আয় করছে তার একটা অংশ তারা সেবামূলক প্রতিষ্ঠান বা শিক্ষামূলক প্রতিষ্ঠানকে দান করবে। তখন কিন্তু প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের একটা বড় অংশ প্রচুর টাকা ব্যয় করত একটা বিকল্প প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করার জন্য, এবং এরাই নতুন পাঠ্যক্রমের প্রবক্তা ছিলেন। তাদের অনুযোগ ছিল যে সমস্ত বিষয়ে পড়াশোনা করলে যন্ত্রপাতি তৈরি করার বিদ্যা অর্জন করা যায়, বিশ্ববিদ্যালয় চত্বরে তা সম্ভব নয়। তার মানে বারবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকে আক্রমণ করা হচ্ছে। খেয়াল রাখতে হবে যে এই যে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বা আরেকটু পরবর্তীকালে ছোট ছোট ইন্ডাস্ট্রি তৈরি হতে শুরু করবে, তারা যন্ত্র চায়, তারা বিজ্ঞানের যে আবিষ্কার তাকে ব্যবহার করতে চায়, কিন্তু বিশ্ববিদ্যালয়ে সেই গবেষণার সুযোগ নেই। তাই তারা এগিয়ে আসছেন, তারা প্রমোট করছেন, তারা প্যাট্রন হিসেবে অর্থ যোগাচ্ছেন যাতে এই ধরনের চর্চা বাড়ে। এইভাবেই প্রয়োজন হয়ে যাচ্ছে একটা বিকল্প বিদ্যাচর্চার ক্ষেত্র। অর্থাৎ কলেজ, স্কুল বা পরবর্তীকালে হায়ার এডুকেশনে বিশ্ববিদ্যালয় হবে না, তাহলে কোথায় হবে? একদিকে বিশ্ববিদ্যালয়ের রক্ষণশীল পণ্ডিতেরা এই আধুনিক বিজ্ঞান চর্চা সম্পর্কে প্রতিরোধ করছেন। যত প্রতিরোধ করছেন সেই প্রতিরোধ যত শক্তিশালী হচ্ছে ততই এই বিকল্প প্রতিষ্ঠান তার প্রভাব বিস্তার করছে মরিয়া হয়ে এবং আরো শক্তিশালী হচ্ছে। অর্থাৎ এই বিরোধিতাই যেন এই বিকল্প প্রতিষ্ঠানকে আরো অনেক বেশি শক্তিশালী করে তুলছে। বিজ্ঞান বিপ্লব জ্ঞানার্জনের এই যে বিকল্প ক্ষেত্রটাকে আস্তে আস্তে প্রস্তুত করছে এবং এইভাবেই সমাজে একটা বিপ্লব মনস্কতা তৈরি হচ্ছে। কিছু মানুষ অন্তত ক্রমে ক্রমে বিজ্ঞান মনস্ক হচ্ছেন। ঐতিহাসিকরাই এটাকেই বলছেন বিজ্ঞান সংস্কৃতি বা সায়েন্টিফিক কালচার। সমাজে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি করতে যে প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা নিয়েছিল সেগুলোই হচ্ছে একাডেমি এবং সোসাইটি, এবং ষোড়শ শতাব্দীর একাডেমি হল অনেকটা আজকের বিজ্ঞানীর গবেষণাগার। প্রাইভেটাইজড ল্যাবরেটরি, সেখানে প্রাইভেট ফান্ডিং থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা শুরু হচ্ছে এবং বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা হচ্ছে, যেখানে একদল বিজ্ঞানী সম্মিলিতভাবে তাদের মিলিত প্রচেষ্টায় বিজ্ঞান চর্চায় ব্রতী হচ্ছেন। আসলে এগুলিই ছিল বিজ্ঞানীদের একটা মিলন ক্ষেত্র, অনেকটা এখনকার ক্লাবের মতো, যেখানে সে সময়ের বিজ্ঞান সাধকেরা মিলিত হতেন। এটা যেন সায়েন্টিস্টদের একটা ক্লাব, এবং তাদের নিজস্ব পরীক্ষা নিরীক্ষা নিয়ে তারা আলোচনা করতেন। এইভাবেই কিন্তু গবেষণা হচ্ছে। হল্যান্ডে টাইকো ব্রাহে, বিখ্যাত বিজ্ঞানী, তিনি তার নিজস্ব একটা অবজারভেটরি প্রতিষ্ঠা করেছিলেন। এই অবজারভেটরি কিন্তু পরবর্তীকালে জ্যোতির্বিজ্ঞান চর্চার একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। খেয়াল রাখতে হবে এটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠা করা, এখানে সরকারি অনুদানের কোনো জায়গা সেভাবে নেই। একটা বিষয় খুব পরিষ্কার, বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন যে একজন দার্শনিক যেমন সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে জ্ঞান চর্চা করতে পারেন, একজন বিজ্ঞানী কিন্তু তা পারেন না। অর্থাৎ এখানে একটা কালেকটিভ এফোর্ট বা একটা সম্মিলিত প্রচেষ্টার দরকার আছে, একটা শেয়ারিং এর দরকার আছে। বিজ্ঞান সাধনায় যে একটা যৌথ প্রয়াসের গুরুত্ব আছে তা একাডেমিগুলো এইভাবেই স্বীকার করে নিল, এবং আজকের দৃষ্টিকোণ থেকে অনেকটা বিজ্ঞানীদের যে ক্লাব সেগুলো গবেষণাগারে পরিণত হলো, এবং ক্লাব যেমন তাদের নিজস্ব নিয়ম কানুন প্রচলন করে তেমনি একাডেমিগুলিও তাদের নিজস্ব নিয়ম কানুন প্রচলন করলো, এবং অনেক সময় একটি বিশেষ পরীক্ষা নিরীক্ষার সঙ্গে মানুষেরা তাদের নিজস্ব সংস্থা গড়ে তুলতে চাইছে। অর্থাৎ কোনো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে একটা সংস্থা গড়ে তোলা হচ্ছে, একটা বিশেষ রিসার্চ, একটা বিশেষ গবেষণা, বিশেষ এক্সপেরিমেন্ট, সেটার জন্যে কয়েকজন মানুষ একত্রিত হচ্ছে এবং বিজ্ঞান সাধনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সাধারণত একাডেমিগুলি রক্ষণশীল সমাজের সঙ্গে সংঘাত এড়িয়ে চলত, তারা সরাসরি কোনো কনফ্লিক্টে যেত না। একাডেমির সভ্যরা বলতেন তারা এমন এক ধরনের আলোচনায় ব্যাপৃত রয়েছেন যার সঙ্গে সমাজের বিশ্বাস বা ধর্মচর্চার কোনো বিরোধ নেই। তাহলে ওটার মতো রয়েছে এবং এগুলোর মতো থাকবে, সবটার মতো থাকবে, এবং তারা সম্পূর্ণ স্বাধীন, সম্পূর্ণ আলাদা। যদিও কখনো কখনো বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে তাদের বিরোধ বাধত, সেটা সম্পূর্ণ একাডেমিক পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। এখানে সরাসরি ধর্মীয় কোনো ব্যাপার নেই বা সমাজের বিশ্বাসের সঙ্গে তারা কনফ্লিক্টে যেতে চাইতেন না, তারা তাদের মতো কাজ করতেন। এই একাডেমিগুলির মাধ্যমেই উদ্ভাবনশীল কারিগর বৈজ্ঞানিকের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল, এবং আমরা দেখতে পাচ্ছি যে কারিগরি বিদ্যার সঙ্গে প্রথম থেকেই এই প্রতিষ্ঠানগুলির একটা ঘনিষ্ঠ সম্বন্ধ ছিল, এবং সেই সম্বন্ধ থাকার ফলে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার উপরে ঝোঁক ছিল, এবং নানা ধরনের স্পন্সরশিপ বা প্যাট্রনরা এগিয়ে আসতেন, তারা এটাকে প্রমোট করতেন। সুতরাং এইভাবেই কালক্রমে বিজ্ঞান চর্চা এই পরীক্ষা নিরীক্ষার উপরেই প্রতিষ্ঠিত হয়েছিল, যাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হচ্ছে এক্সপেরিমেন্টাল মেথড। একাডেমিগুলির দ্বিতীয় প্রধান উদ্দেশ্য ছিল বিজ্ঞান বিষয়ে নানা ধরনের বক্তৃতার আয়োজন করা, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই বক্তৃতাগুলো ছিল পাবলিক স্পিচ, পাবলিক ডোমেইনে, যেখানে শ্রোতা হিসাবে সাধারণ মানুষেরাও কিন্তু আসতে পারতেন, সেই বক্তৃতা শুনতে পারতেন। এটা ছিল সব থেকে একটা ইউনিক জায়গা। প্রথম প্রজন্মের আধুনিক বিজ্ঞানীদের বিজ্ঞান চর্চার সঙ্গে এইভাবে সাধারণ মানুষের একটা পরিচয় ঘটল। এইভাবে কিন্তু একদম যারা লেম্যান, তারা ধীরে ধীরে এনলাইটেন্ড হতে শুরু করলেন, তারাও ধীরে ধীরে বিজ্ঞানের সাধারণ সূত্রগুলোকে বুঝতে শুরু করলেন, তারা পরিচিত হতে শুরু করলেন, এবং এই প্রক্রিয়ায় এই বৈজ্ঞানিক চেতনা ক্রমশ সমাজের অন্য স্তরে প্রসার লাভ করছে। যারা বিজ্ঞানী নয় কিন্তু তাদের মধ্যেও একটা যুক্তিবাদ, একটা বিজ্ঞান মনস্কতা জন্ম হচ্ছে। এইভাবেই কিন্তু সায়েন্টিফিক কালচারটা তৈরি হচ্ছে, যেটা আমি একটু আগে উল্লেখ করেছি। এবং এই একাডেমির বক্তৃতার মঞ্চে যে বিতর্কগুলি ঘটত, তার স্পর্শ, তার ছোঁয়াচ সাধারণ উৎসুক মনেও যে প্রভাব ফেলত সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অনেক সময় একাডেমির কপালে সরকারি অনুগ্রহ জুটে যেত, আবার অনেক সময় যুক্ত না, কারণ সরকার কখনো কখনো গবেষণা কেন্দ্র হিসেবে এগুলোকে অর্থ প্রদান করত, এবং এখানে যারা গবেষক হিসেবে নিযুক্ত হতেন তারা অনেক সময় সরকারি বৃত্তি পেতেন। খেয়াল করে দেখতে হবে, ছাত্রছাত্রীরা তোমরা খেয়াল করে দেখো যে প্রাথমিক পর্বে বিজ্ঞান চর্চার সময়ে যখন আমরা দেখতে পাই যে গবেষণার মধ্যে কোপার্নিকাস রয়েছেন বা তার সমসাময়িকরা রয়েছেন, বা গ্যালিলিও কি তীব্র বিরোধিতা পেয়েছেন। কোপার্নিকাস আবিষ্কার করার পর ভয়ে তার গবেষণাপত্র প্রকাশ করছেন না, কিন্তু এই সিচুয়েশনটা নিউটনের সময় এসে পরিবর্তিত হয়ে যাচ্ছে, যেখানে নিউটনকে সোসাইটি বা সমাজ অনেক তাড়াতাড়ি গ্রহণ করছে। অর্থাৎ এই যে চেঞ্জিং সিচুয়েশন, এটাই কিন্তু এই একাডেমি বা সোসাইটিগুলোর প্রভাবে সাধারণ মানুষের মধ্যে যে বিজ্ঞান চর্চার একটা বোধ বা ভালোবাসা, সেইটার ফলে তৈরি হয়ে যাচ্ছে। এটা একটা খুব বড় জায়গা। ইউরোপে প্রতিষ্ঠিত এমন রাষ্ট্রীয় সাহায্যপ্রাপ্ত প্রথম একাডেমি হচ্ছে প্যারিস একাডেমি, যেটা ভীষণভাবে সহায়তা পেয়েছিল চতুর্দশ লুইয়ের প্রধানমন্ত্রী কোলবার্ট। সেই কোলবার্টের আর্থিক সহযোগিতায়, প্রত্যক্ষ আর্থিক সহযোগিতায় এটা তৈরি হয়েছিল। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোলবার্ট ব্যক্তিগতভাবে শিল্প, প্রযুক্তি, নৌবিদ্যা বা সামরিক প্রযুক্তি সম্পর্কে আগ্রহ দেখাতেন, কিন্তু এই সহায়তা কিন্তু রাষ্ট্রীয় সহায়তা নয়, এটা কোলবার্টের ব্যক্তিগত উদ্যোগ। খানিকটা সেই কারণেই তিনি অনুদানের ব্যবস্থা করেছিলেন, যেটা কিন্তু নিয়মিত ছিল না, কিন্তু সেই অনুদান নতুন বিজ্ঞান ও প্রযুক্তির সাধনায় সহায়তা করেছিল। সুতরাং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এমনই অপর আরেকটি একাডেমি হল রোমের লেন্সেই একাডেমি বা লেন্সিয়ান একাডেমি, যেটার প্রতিষ্ঠা হয়েছিল 1603 খ্রিস্টাব্দে। সেখানে আমরা কি দেখছি, এটির প্রতিষ্ঠাতা যিনি ছিলেন তিনি হচ্ছেন ফেদেরিকো সেসি,
এই ফেদেরিকো সেসি, যিনি ছিলেন একজন ডিউকের সন্তান, কিন্তু সেই ডিউকের যে কর্মজীবন সেখান থেকে সরে এসে তার নিজস্ব আগ্রহের জায়গা তৈরি হয়ে গেল প্রকৃতি বিজ্ঞান, বিশেষ করে বোটানি বা উদ্ভিদবিদ্যা। তাহলে দেখা যাচ্ছে যে অন্য শিক্ষা জগতের মানুষ ছাড়া অন্য স্তরের মানুষেরাও ধীরে ধীরে বিজ্ঞান চর্চার দিকে এগিয়ে আসছেন এবং এই ধরনের একাডেমির প্রতিষ্ঠা করছেন। ফ্লোরেন্সে 1657 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হল একাডেমিয়া দে সিমেন্টো, যেটার অর্থ করলে ইংরেজিতে দাঁড়ায় একাডেমি অফ এক্সপেরিমেন্ট। খেয়াল রাখতে হবে, এক্সপেরিমেন্ট শব্দটা এখানে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এক্সপেরিমেন্টাল নলেজের ওপরে যারা বিজ্ঞানী তারা গুরুত্ব দিচ্ছিলেন। এর প্রতিষ্ঠাতা ছিলেন গ্যালিলিও, যে প্রখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলি। তার দুইজন শিষ্য, একজন হচ্ছেন জিওভান্নি আলফানসো বোরেলি এবং আরেকজন শিষ্য তিনি হচ্ছেন ভিনসেনজো ভিভিয়ানি। এই দুজন মানুষ অর্থাৎ জিওভান্নি এবং ভিনসেনজো, এরাই প্রধানত উদ্যোগ নিয়ে এই একাডেমি অফ এক্সপেরিমেন্ট তৈরি করেছিলেন সুনির্দিষ্ট কতকগুলো প্ল্যানিং বা উদ্দেশ্য মাথায় রেখে। আর তাদের আর্থিক সহায়তা করেছিলেন মেদিচি পরিবারের একজন প্রিন্স। তার প্রভূত অর্থ ছিল সেই প্রিন্স লিওপোল্ড, তিনি এর আর্থিক দায়ভার প্রাথমিক পর্বে বহন করেছিলেন। যাজকদের দাপটে কখনো কখনো এগুলো বেশি দিন টিকতে পারেনি, কারণ সর্বশক্তি দিয়ে যাজকরা এর বিরোধিতা করবে, এটা খুব স্বাভাবিক। এবং 1620 খ্রিস্টাব্দ থেকেই ফরাসি বিজ্ঞানীরা এক্স-এন-প্রভেন্স নামক এক আইনজীবীর বাড়িতে মিলিত হতেন এবং সেখানে একটা সূত্রপাত বলা যেতে পারে। এবং এখান থেকেই একাডেমির ধারণাটা দানা বাঁধতে শুরু করল। তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ পরবর্তীকালে আমরা দেখছি। এবং 1662 খ্রিস্টাব্দের জুলাই মাসে আমরা ইংল্যান্ডের রয়্যাল সোসাইটিকে প্রতিষ্ঠিত হতে দেখছি। একইভাবে এর প্রতিষ্ঠার সময় আর্থিক অনুদান এসেছিল ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লসের কাছ থেকে, এবং এটারও একটা প্রাক ইতিহাস আছে। আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার বেশ পূর্ব থেকেই একজন বণিকের বাড়িতে গোপনে এর বৈঠক বসত, এবং পরে প্রায় 20 বৎসর আগে থেকে বিজ্ঞানীরা গ্রেশম কলেজের একটি ঘরে মিলিত হতেন। তার মানে বহু আগে বণিকের বাড়িতে গোপনে, খেয়াল রাখতে হবে শব্দগুলো গোপন, কারণ এই বৈঠক যদি প্রকাশিত হয়ে পড়ে তাহলে ধর্মজগতের মানুষেরা বিরোধিতা করবে। তারপর যখন একটু পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে, রয়্যাল সোসাইটি 1662-তে প্রতিষ্ঠা হচ্ছে, তার 20 বছর আগে, অর্থাৎ মোটামুটি 1642-এর সময় থেকে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি গ্রেশম কলেজ, সেখানকার একটি ঘরে এই রয়্যাল সোসাইটির বৈঠক শুরু হয়েছিল। রয়্যাল সোসাইটির সঙ্গে আগাগোড়া যুক্ত ছিলেন এই জন ওয়ালিস নামে একজন ম্যাথামেটিশিয়ান বা গণিতবিদ। তিনি তার একটা অসাধারণ স্মৃতিচারণ রেখে গেছেন, যেটা একটা ঐতিহাসিক দলিল। যে স্মৃতিচারণ থেকে সেই সময়ে লন্ডনের যে রয়্যাল সোসাইটির সাপ্তাহিক বৈঠক, তাদের কার্যক্রম সম্পর্কে প্রভূত ধারণা অর্জন করা যায়। তিনি তার স্মৃতিচারণে লিখছেন, লন্ডনে সোসাইটির সাপ্তাহিক অধিবেশন বসত এবং সেখানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষার খরচ যারা মেম্বার্স বা সভ্য তারাই দিতেন, এবং পরীক্ষামূলক জ্ঞান চর্চা এবং তার পাশাপাশি ভেরি ইন্টারেস্টিং শরীর চর্চার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। দর্শন, ধর্মতত্ত্ব এবং রাষ্ট্রতত্ত্বের আলোচনা সম্পূর্ণভাবে বর্জন করা হচ্ছে, অর্থাৎ ফোকাসটা হচ্ছে শরীর চর্চা এবং বিজ্ঞান চর্চা। সোসাইটি নানা ধরনের বিজ্ঞান সাধককে একত্র করছে, এবং খেয়াল রাখতে হবে যে এই প্রতিষ্ঠান ছিল চিকিৎসক, রসায়ন শাস্ত্রবিদ এবং জ্যোতির্বিজ্ঞানীদের মিলন ক্ষেত্র। আমরা এরপর দেখতে পাচ্ছি যে আধুনিক রসায়নের জনক রবার্ট বয়েল, তিনি এই রয়্যাল সোসাইটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ছেন, অত্যন্ত প্রভাবশালী সদস্য। কিন্তু সোসাইটি দ্বিতীয় চার্লসের অনুগ্রহ পেলেও সরকারি অনুদান কিন্তু খুব বেশি পায়নি, যে কারণে খরচ সভ্যদের চাঁদাতেই চলত।
এবং যেহেতু সভ্যদের চাঁদায় চলতো, তাই যতদূর সম্ভব সভ্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হতো, কারণ যত সভ্য বাড়বে তত সোসাইটির আয় বাড়বে, এবং এই রয়্যাল সোসাইটির আয় বাড়ানোর জন্য সভ্য সংখ্যা বাড়ানোর তাগিদ অনুভব করা গিয়েছিল। সপ্তদশ শতাব্দীর ইংল্যান্ডের বৃহত্তর সমাজে বিজ্ঞান ভাবনা প্রসারে এই প্রতিষ্ঠান প্রভূত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। পশ্চিম ইউরোপের অন্যত্র, যেমন জার্মানি বা ইতালিতেও বিক্ষিপ্তভাবে বেশ কিছু একাডেমি বা সোসাইটি গড়ে উঠেছিল, কিন্তু পুরোপুরিভাবে কখনো কখনো তারা খুব সাকসেসফুল হয়নি বা কোনো সাকসেসফুল সামাজিক আন্দোলন তারা সৃষ্টি করতে পারেনি। আমরা জার্মানিতে একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান বা গণিতবিদ, দার্শনিক লাইবনিজকে দেখতে পাই। তিনি নিজে একটি একাডেমি গড়ে তুলেছিলেন একেবারে ব্যক্তিগত প্রচেষ্টায়, যার উদ্দেশ্য ছিল জ্ঞান ভাণ্ডার বা বিশ্বকোষ বা এনসাইক্লোপিডিয়া রচনা করা। কিন্তু এটা খুব সাকসেসফুল হয়নি। এই একাডেমিও কিন্তু কোনো সরকারি অনুদান এর উপর নির্ভর না করে স্বাধীন জ্ঞান চর্চার ক্ষেত্র প্রস্তুত করেছিল, কিন্তু দীর্ঘস্থায়ী হতে পারেনি। এর পাশাপাশি আমরা ইতালিতে বোলোনার একাডেমি অফ সায়েন্স, সেটা আমরা দেখতে পাই, যেটা প্রভূত খ্যাতি লাভ করেছিল, এবং কতকগুলি ব্যতিক্রমী দৃষ্টান্ত বাদ দিলে মধ্য কিংবা দক্ষিণ ইউরোপে এই একাডেমি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, যে ধরনের প্রতিষ্ঠান কিন্তু প্রায় দেখাই যায় না। সুতরাং বলা যেতে পারে বিজ্ঞান সাধনার প্রাতিষ্ঠানিকতা শুধু নয়, একটা সামাজিক স্বীকৃতি ও বিজ্ঞান মনস্কতা তৈরি করার ক্ষেত্রে একাডেমিগুলির একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং তা বিজ্ঞান বিপ্লবকে পূর্ণতা দান করেছিল। বিজ্ঞান সাধনা এবং জ্ঞান চর্চার ক্ষেত্রে যেমন মুদ্রণ বিপ্লব তাকে একটা কমন ডায়ালগে রূপান্তরিত করেছিল, অর্থাৎ একজন মানুষ যে জ্ঞান চর্চা করছেন এবং বই লিখছেন, সেটা অন্যত্র ভৌগোলিকভাবে অনেকটা দূরে থাকা আরেকজন মানুষও পড়তে পারছেন এবং সে সম্পর্কে তার মতামত দিতে পারছেন। এই যে একটা কমন ডায়ালগ, তেমনি বিজ্ঞানের ক্ষেত্রেও এই একাডেমিগুলি সীমিত গণ্ডির বাইরে বেরিয়ে এসে বিজ্ঞান চর্চাকে ছড়িয়ে দিচ্ছে শুধু নয়, অনেকজন বিজ্ঞানীকে সম্মিলিত করে তাদের সম্মিলিত প্রচেষ্টাকে সাকসেসফুল বা সফল করার দিকে এগিয়ে দিতে সহায়তা করছে। এটা একটা কালেকটিভ এফর্টে পরিণত হচ্ছে। একদিকে কমন ডায়ালগ, যেটা আরো ক্লোজ একটা রিলেশনের মধ্যে হচ্ছে ফেস টু ফেস, এবং তার পাশাপাশি একটা বলা যেতে পারে প্রাতিষ্ঠানিক ভিত্তি এবং একটা কালেকটিভ এফর্ট বা সম্মিলিত প্রচেষ্টা। এইভাবেই বিজ্ঞান চর্চা এগুচ্ছে। সপ্তদশ শতাব্দীতে আমরা দেখতে পাই স্যার আইজ্যাক নিউটনের যে বিজ্ঞান সাধনা, যা চূড়ান্ত একটা মাত্রায় পৌঁছেছিল, তা কিন্তু অনেকগুলো কালেকটিভ এফর্টের ফলশ্রুতি। অর্থাৎ এটা বলছি না যে তার আবিষ্কার অনেকজনের আবিষ্কার, কিন্তু এই যে অনুকূল পরিস্থিতিটা তৈরি হয়ে গিয়েছিল, একটা বিকল্প প্রাতিষ্ঠানিক অনুকূল পরিস্থিতি, যেখানে নিউটনকে কিন্তু কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়নি, সামাজিক বিরোধিতার সম্মুখীন হতে হয়নি, শাস্তির সম্মুখীন হতে হয়নি, ভয় পেতে হয়নি। এই যে একটা ফ্রিনেস, এই যে সায়েন্সের বিজ্ঞানের একটা মুক্তি, একটা ভিত্তি, সেইটা তৈরি হয়ে গিয়েছিল এই সোসাইটি বা একাডেমি নিয়ে। তার গবেষণা দিয়েই যেন বিজ্ঞান বিপ্লব পরিণতি লাভ করেছিল। সুতরাং আমরা আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ হচ্ছে। তোমরা আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমরা কমেন্ট করবে এবং লাইক দিতে ভুলবে না। এরপরে খুব শীঘ্রই আবার কোনো একটা বিষয়ে আলোচনা নিয়ে আমরা ফিরে আসব। আজকে এই পর্যন্ত।